হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট 9 থেকে পার্ট 2। 9-এর পার্ট 1 90 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে 92 থেকে 91 থেকে শুরু করব, 91 থেকে 100 পর্যন্ত। তবে কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট যারা প্র্যাকটিস করে আমি বলবো তারা ভালো বই প্র্যাকটিস করে, কারণ অঙ্কগুলো কিন্তু ছোট না, অনেক বড় বড় অঙ্ক এবং ক্যালকুলেশন অনেক বড়। অঙ্কগুলো বড় দেয়, ক্যালকুলেশনও বড়, একটু সময় লাগে ওই জায়গাটা। তবে আরেকটা কথা বলবো যে সব অঙ্কের ট্রিক্স হয় না, তবে যেগুলো অঙ্ক খুব সহজভাবে হয় সেগুলো অঙ্ককে খুব সহজভাবে বোঝানোই উচিত, এবং সহজভাবে বোঝাটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। একটা ধরে নাও একটা অঙ্ক আমি ট্রিক্স দিলাম, সেই ট্রিক্সটা যদি তোমার মনে না থাকে, পরীক্ষার হলে মনে পড়ছে না, করতে পারছো না, তাহলে কিন্তু ঘুরে ফিরে তুমি সেই সহজ সরল পদ্ধতি যেটা সেটাই ফিরে আসবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে অঙ্ককে বোঝা, তাই না? সেটা ট্রিক্সে যদি সুন্দর ট্রিক্স হয় মনে রাখার মতো, তাহলে অবশ্যই মনে রাখবে, এবং যদি ট্রিক্সটা মনে রাখার মতো না হয় তাহলে চেষ্টা করবে, কিন্তু সেই ট্রিক্সটা মনে রাখতে গেলে বারবার সেই টাইপের অঙ্ক করতে হবে, তাহলে ওই ট্রিক্সটা মনে থাকবে। কিন্তু যদি আবার 1 মাস 2 মাস ছেড়ে দাও, আবার মনে হবে নতুন, ভুলে যাবে, তাই না? তো অঙ্ক করতে গেলে যে অঙ্কটা যে পদ্ধতিতে আসে সহজ সরলভাবে চেষ্টা করবে সেই অঙ্কটাকে সেইভাবে নামানোর পরীক্ষার হলে। কখনো মনে করবে না এটা শর্ট ট্রিক্স আছে ওই পদ্ধতিতে যাই, কিন্তু তুমি ওটার ইজি সলিউশন যেটা তুমি জানো সেই ইজি সলিউশনে যাবে, দেখবে তোমার ওই অঙ্কটা তাড়াতাড়ি হবে। কারণ তুমি ইজি সলিউশনভাবে প্র্যাকটিস করে এসছো, এখন তুমি নতুন করে ট্রিক্সে ঢুকছো। কিন্তু সব অঙ্কের ট্রিক্স হয় না, যেগুলো অঙ্কের ট্রিক্স হয় কিছু কিছু যেগুলো মনে থাকে সেগুলোই পরীক্ষার হলে দিলে পারবে, এবং বাকি অঙ্কগুলো যেগুলো ট্রিক্স আছে কিন্তু মনে থাকে না অনেক সময়, সেগুলো করতে গেলে হয়তো ভুলে যাবে ওই সময়। চেষ্টা করবে সেই কোনো অঙ্ক, যে কোনো অঙ্ক পরীক্ষার হলে সহজ সরলভাবে নামানো, এবং সহজ সরলভাবে নামালেই তোমার অঙ্কের উত্তরটা সঠিক আসবে, এবং তোমারও মনে হবে যে অঙ্কের উত্তরটা সঠিক। ঠিক আছে, তো শুরু করছি। প্রথম ম্যাথ দেখো, 91। 91 ম্যাথটা তোমার মনে হয় বা আমার মনে হচ্ছে যে অঙ্কটা অনেক সরল, 2 লাইনের অঙ্ক, কিন্তু না, অঙ্কটা অনেক বড়। 91 ম্যাথটা দেখো, 91 চক্রবৃদ্ধির অঙ্ক দিয়েছে যে কোনো একটি আসলের বার্ষিক 12% সুদের হারে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 381.38 টাকা হলে আসলের পরিমাণ কত? এর আগে আমরা অঙ্ক পেয়েছি 2 বছরের, তাই না? 2 বছরের সূত্র কি? 2 বছর হচ্ছে P ইন্টু R/100, এটা সমান সমান অন্তর বা পার্থক্য, তাই না? এটা 2 বছরের। এবার 3 বছরের হলে অনেকে অনেকভাবে লেখে সূত্র। 3 বছরের হচ্ছে P ইন্টু R² ইন্টু 300 প্লাস R বাই 100 কিউব ইকুয়াল টু 381.888। এটাই তো বলেছে, এত টাকা, তাই না? তাহলে আমার আর এর মান কত? এখানে আর এর মান হচ্ছে 12%, তাহলে লিখবো P ইন্টু R² মানে 12² 144 ইন্টু 300-র সাথে আর যোগ মানে 312 বাই 100-র কিউব মানে 6টা শূন্য ইকুয়াল টু 381, পয়েন্টটাকে উঠিয়ে দিই একবারে, 888, নিচে 1000 নিয়ে নিই, এখান থেকে 3টে শূন্য কেটে গেল। ঠিক আছে, তো 3টে শূন্য কেটে গেল। তাহলে অঙ্কটা সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিলে কাটাকাটিটা সুবিধা। তাহলে P ইকুয়াল টু আমি কি লিখবো? 38188 ইন্টু, অঙ্কটা দেখে মনে হবে ছোট, কিন্তু অঙ্কটা আদৌ কিন্তু ছোট না, অঙ্কটা অনেক বড়। এইটার ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এইটুকু ক্যালকুলেশন করতে হবে। দেখো ক্যালকুলেশন করছি, 4 দিয়ে কাটছি আগে, 3 4 12, 4 6 24, 4 250-তে 1000। এবার 6 দিয়ে কাটি, 6 6 36, 6 6 36, 2 থাকলো 8 হলো, 2 থাকলো মানে 21, 3 6 18, 19 করি 21, 3 থাকলো 38 হলো, 6 6 36, 2 থাকলো 28 হলো, 4 6 24, 4 থাকলো 6 8 48, কেটে গেল, তাই না? তাহলে উপরে থাকলো কত? এত। এবার এটাকে তুমি কত দিয়ে কাটবে? 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 125, কেটে গেল। তো এখানে কাটো,
তিন দুগুণে ছয়, তিন এককে তিন, তিন দুগুণে ছয়, তিন এককে তিন, এক থাকলো বেশি, 3 6 18, কেটে গেল, 3 দিয়ে কেটে দিলাম। উপরে থাকলো 21 21 6, তাই না? এই জায়গাটা থাকলো 21 21 6। এবার তুমি এটাকে কাটো, এটাকে কাটলে এটাকে তুমি সরাসরি 68 দিয়ে গুণ করো, হ্যাঁ, যেন এককের অঙ্ক 6 থাকে। 3 6 18, 7 নিলে কত হবে? 3 7 21, পার হয়ে যাবে, তাই না? তার ফলে ওই জন্য আমি কি করলাম, 68 নিলাম, যে এককের অঙ্ক আমাকে 6 আনতে হবে। তাহলে 312-র সাথে যদি আমি 68 গুণ করি, তাহলে 68 গুণ করা মানে দেখো এইটুকু একটু মাথায় ব্রেনে ক্যালকুলেশন করতে হবে। আমি যদি এখানে 78 নিতাম, 3 7 21 অলরেডি আমি পাচ্ছি, তাহলে আরও বেশি পাবো, তাই না? তার মানে বেশি তো যাওয়া যাবে না, প্রথমে 21, তার মানে আমি 68 আর এককের অঙ্ক 6 আনতে হবে। তাহলে আমি ধরে নিলাম 58 নিলে আবার 3 5 15 কম হবে, তার জন্য আমি 68 নিলাম। দেখো 8 দুগুণে 16, 1 8 একে 8, আর একে 9, 3 8 24 হলো, 6 দুগুণে 12, 1 6 কে 6 একে 7, 3 6 18, 6 1 12 1 11, এই 21 21 6, তাই না? 21 21 6, তার মানে এখানে আমি কত দিয়ে কাটবো? সরাসরি 68 দিয়ে কেটে দিলাম, তাই না? 68 দিয়ে কেটে দিলাম, তাহলে আমি পেলাম কত? 125 × 68, 5 8 40, 8 দুগুণে 16 20, 2 8 একে 10, 5 6 30, 3 6 দুগুণে 12, 3 15, 1 6 কে 6 একে 7, 8500 টাকা। 8500 টাকা। ক্যালকুলেশন কিন্তু অনেক বড় ক্যালকুলেশন, একটু সাবধানে করবে। এবার হচ্ছে 92। এ বি ও সি একটি ব্যবসা শুরু করলো। এ প্রতি মাসে 3,20,000 টাকা করে 4 মাস, বি প্রতি মাসে 5,10,000 টাকা করে 3 মাস এবং সি প্রতি মাসে 2,70,000 টাকা করে 5 মাস বিনিয়োগ করলো। যদি মোট লাভ 1,24,800 টাকা হয় তাহলে এর লাভ্যাংশ ছিল। দেখো একটু শর্টকাট করতে হবে, একটু শর্টকাট। কি শর্টকাট? 3,20,000-কে আমি সবগুলোতে দেখো 4টা করে শূন্য কাটা যাচ্ছে, তাই না? তাহলে আমি 4টা করে শূন্য না নিয়ে 32 নিয়ে নিলাম। 32, এ হচ্ছে 32 ইন্টু কত মাস? 4 মাস। বি হচ্ছে 51 ইন্টু কত মাস? 3 মাস। ইস্টু সি হচ্ছে 27, শূন্যগুলো নিলাম না, ছেড়ে দিলাম, 27 ইন্টু 5 মাস। শূন্যগুলো নিলে বড় হবে, বাদ দিয়ে দিলাম শূন্যগুলো, ঠিক আছে? 4 দুগুণে 8, 3 4 12, 3 একে 3, 3 5 15, 5 7 35, 3 5 দুগুণে 10 আর 3 135। কারটা চেয়েছে এর লাভ্যাংশ ছিল। এ কত টাকা পেয়েছে লাভ? তাহলে 128 উপরে যাবে, কাটাকাটি তো যাচ্ছে না, কারণ এগুলো সব মৌলিক সংখ্যা আছে প্রথমের দিকে, সব বেজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। তাহলে 128 বাই, এগুলোকে যোগ করতে হবে 3টেকে, তাহলে 153 আর হচ্ছে 128, 8 8 16 6 1, 8 9 10 11, 1 হাতে 1, 416, তাই না? 416 ইন্টু কত টাকা? 1,24,000, 12400, এটা ঠিক আছে। তাহলে আমি এখানে দেখো 20 দুগুণে 40, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, কেটে দিলাম। 10 দুগুণে 20, 4 দুগুণে 8, 32 দুগুণে 5 দুগুণে 52, আর এখানে 16, হ্যাঁ, 4 কে 4, 3 4 12, 4 4 16, 13 আছে, তাই না? 13 দিয়ে এবার ভাগ করতে হবে 124-কে, 2 দিয়েই কেটে দিলাম, পটাপট হয়ে গেল। তো 13 দিয়ে 124-কে মানে 1248-কে যদি ভাগ করতে হয়, তাহলে 1248-কে একটু ভাগ করতে হবে। 10 দিয়ে হলে 130 হয়ে যাচ্ছে, 9 দিয়ে যদি কাটি, 3 9 27, 2 9 করে 2 11,
7 চৌগুলো 14 হবে, 7 হলে 1, 6 13 78 96, তাই না? এই জায়গাটা কত হবে? 96, দুটো শূন্য, তাই না? 96 দিয়ে দুটো শূন্য কেটে গেল, সরাসরি কেটে গেল। এবার আমি 9 6 0 0 ইন্টু 4, 4 0 0 4 6 24, 4 2 4 9 36 আর 2 38, 38,400 টাকা এ পাবে। 92 রে 38,400 টাকা। ক্যালকুলেশনগুলো কিন্তু বড় বড়, এবার নিজের মতো করতে হবে। 93 আর 94, দুটো অঙ্ক হয়ে যাবে এক জায়গায়। 93 আর 94, এ বি ও সি একটি ব্যবসা শুরু করলো। এ মোট লাভের 3/5 অংশ পেল, বাকি লাভ্যাংশ বি ও সি সমানভাবে ভাগ করে নিল। যদি সি এর চেয়ে 400 টাকা কম পায় তাহলে মোট লাভ ছিল। ধরে নেই উপরে যে এ মোট লাভের 3/5, ধরে নেই মোট 5 টাকা লাভ, তার 3 টাকা, 3/5 মানে কি? 3/5 মানে 5 টাকার মধ্যে 3 টাকা, তাহলে এ পায় 3 টাকা আর বাকি থাকলো 2 টাকা। এই 2 টাকাটা বি আর সি সমান ভাগে ভাগ করেছে, তার মানে 1 টাকা 1 টাকা, তাই না? তাহলে এ পেল 3 টাকা, বি পেল 1 টাকা, সি পেল 1 টাকা, সিও পেল 1 টাকা। এবার বলেছে এ সি এর থেকে 400 টাকা, সরি, সি এর থেকে 400 টাকা কম পায়। এই সি, ওইটাই বলেছে, সি এর চেয়ে 400 টাকা কম পায়, তার মানে 3 - 1, এই যে এ আর সি, 3 - 1 = 400। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 200। 2 ইউনিট = 400 হয় না? আমি সরাসরি এক স্টেপ জাম্প করে দিয়ে দিলাম, ঠিক আছে? এক স্টেপ জাম্প করে দিলাম। 2 ইউনিট = 400, 1 ইউনিট সমান সমান 200। এবার দেখো টোটাল টাকা কত, এটার সাথে এটা গুণ করো। এ হবে 600, বি হবে 200, সিও হবে 200, তাই না? তো টোটাল হলো কত? টোটাল হলো 1000 টাকা। 800 আর 2 1000, 1000 টাকা। ঠিক বের করলাম তো? 3 দুগুণে 6 আর হচ্ছে 200 200 400, 1000 টাকা টোটাল মোট লাভ। এবার হচ্ছে 94, সীতা একটি ফ্রিজ প্রকৃত মূল্যের 15/16 অংশে ক্রয় করেন। প্রকৃত মূল্যের 15/16 অংশে, অর্থাৎ প্রকৃত মূল্য ছিল 16 টাকা, প্রকৃত মূল্য হচ্ছে 16 টাকা, সে কেনে হচ্ছে 15 টাকায়। 16 টাকার 15 টাকা কেনে এবং তা প্রকৃত মূল্যের চেয়ে 10% বেশিতে বিক্রয় করে। প্রকৃত মূল্য কত? 16 টাকা। এবার যদি বেশিতে বিক্রি করে মানে 16 টাকার উপরে 10%, কিনেছে কিন্তু 15 টাকায়, এবার সে 16 টাকার উপরেই 10% লাভ রেখেছে, তাই না? প্রকৃত মূল্যের উপরে 10% লাভ রেখে বিক্রি করেছে। তাহলে বিক্রি করলে কত হবে? বিক্রি করলে হবে 17.6 হবে এই জায়গাটা, 17.6 গুণ করে দেখো 17.6, কিন্তু অ্যাকচুয়ালি কিনেছিল কত টাকায়? এত টাকায়, 15 টাকায়, বিক্রি করেছে 17.6-এ। কয় টাকা লাভ? 2.6, তাই না? 2.6 টাকা লাভ। তাহলে 15 টাকায় হচ্ছে 2.6 টাকা লাভ। 100-এ কত? দশমিক উঠিয়ে দাও, শূন্য নাও, কেটে দাও, 3 × 5 = 15, 5 × 2 = 10, সরি 5 দিয়ে কাটলাম তো, 5 × 2 = 10 হলো। কেটে দিলাম, 5 × 2 = 10, 3 × 5 = 15, তাহলে 25 × 2 = 50, তাই না? ওহো, এখানে তো 2.6 হবে, আমি কী লিখেছি? 2.6/15, 15 টাকায় 2.6 টাকা, দশমিক উঠিয়ে নিয়ে 16 নিয়ে নিলাম, ইন্টু 100। এটা করতে হবে আমাকে। এটা করলে কেটে দিলাম, 3 × 5 = 15, 3 × 2 = 6, তার মানে 3 দিয়ে 52-কে ভাগ করতে হবে। 3 × 17 = 51, 3 × 3 = 9, 17.33 চলতে থাকবে, 17.33 চলতে থাকবে, এদের কোনোটিই না, ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 95 আর 96, 95 আর 96। 95-এ দেখো, এক ব্যক্তি 5 টাকায় 3টি হারে কিছু ডিম কিনলেন এবং সেগুলিকে 12 টাকায় 5টি হারে বিক্রয় করলেন, এতে তার 143 টাকা মোট লাভ হলো। তিনি ডিম ক্রয় করেছিলেন কতগুলো? ধরে নিই ডিম ক্রয় করেছিলেন 1টি,
1টি ডিম ক্রয় করেন। এবার আমি অঙ্কতে আসব যে মোট লাভ হয় 143 টাকা, তার মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করতে হবে, যে টাকায় বিক্রি করেছে এবং যে টাকায় কিনেছে। তাহলে বিক্রির টাকা বেশি, ক্রয় মূল্য কম, টোটাল ইকুয়াল টু কত 143। তবে আমি অঙ্কটা সাজাবো কি করে? তো বিক্রি করেছে 12 টাকায় 5টি করে, না 12 টাকায় 5টি করে এক্সটি ডিম, 12 টাকায় 5টি করে এক্সটি ডিম, বাকি বুঝে গেছো, মাইনাস 5 টাকায় 3টি করে সেই এক্সটি ডিমই তো কিনেছিল, এটা বিক্রয় এটা ক্রয়, তাতে তার 143 টাকা মোট লাভ হয় ইকুয়াল টু 143, মাইনাস চিহ্ন আছে মাঝখানে। ঠিক আছে, তো লসাও কত 15, 3 × 36x মাইনাস 25x ইকুয়াল টু 143, বিয়োগ করলে 11x বাই 15 ইকুয়াল টু 143, 11 11 3 11 33, তাহলে 15 × 13, 3 15 45, 15 কে 15 195, এক্সের মান কত 195টি। এই হচ্ছে অঙ্ক 195। 96, আশা করি বুঝেছো। এক্স একটি কাজ সম্পূর্ণ করে 40 দিনে, এক্স সম্পূর্ণ করে 40 দিনে, অঙ্ক বুঝতে হবে আগে। ঠিক আছে, 40 দিনে এক্স কী করলো, 8 দিন কাজ করলো, কাজ করার পর চলে গেল, বাকি কাজ ওয়াই 16 দিনে সম্পূর্ণ করে, শেষ অংশটুকু 16 দিনে শেষ করে। তাহলে ওয়াই এক অংশ শেষ করতে কত টাইম লাগবে, তাই না? সেটা তো বের করতে হবে, কারণ শেষে বলেছে তারা একসঙ্গে কাজ করলে কতদিন সময় লাগবে। তাহলে ওয়াই যদি বাকি কাজ, ওয়াই যদি বাকি কাজ 16 দিনে করে, তাহলে ওয়াই এক অংশ শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে ধরি এই এক্স 40 দিনে এক অংশ, এ 8 দিন পর্যন্ত করেছে, তারপরে চলে যায়। তাহলে 8 দিনে করেছে কত, 1/5, এক অংশ থেকে বাদ দাও, 4/5, এটা করছে ওয়াই ইকুয়াল টু 16। লিখতে পারি, এক অংশ বেরিয়ে যাবে এখান থেকে, 4 4 16, 4 5 1 ইকুয়াল টু 20, তার মানে এক অংশ তার 20 দিন টাইম লাগবে, বা 20 ঘন্টা। কী বলেছে এখানে, এক অংশ 20 দিন টাইম লাগবে। তাহলে এ 40 দিন, ওয়াই হচ্ছে 20 দিন, পেয়ে গেছি আমি অঙ্ক। তাহলে এবার দুজনে একসাথে কত দিন করবে, তাহলে এ ইন্টু বি বাই এ প্লাস বি, তাই না? একসাথে করলে এ প্লাস বি, 0 0 কাটো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 20 দুগুণে 40, তাহলে 40কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 13 39, 13 পূর্ণ 1-এর এত দিন, 1-এর 3 দিন, 13 পূর্ণ 1-এর 3 দিন সময় লাগবে। 97 আর 98, 97টা দেখো, 97 বলেছে যদি একটি ট্রেন 40 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে তবে গন্তব্যে পৌঁছাতে 11 মিনিট দেরি হয়, কিন্তু যদি 50 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে তাহলে গন্তব্যে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। গন্তব্যে পৌঁছাতে ট্রেনটির সঠিক কত সময় লাগে? এই টাইপের অঙ্ক আমরা কী করতাম, দূরত্ব চাইতো, তাই না? কিন্তু এখানে সময় চেয়েছে। সময় চাইলে কি করব, এই টাইপের অঙ্ক দূরত্ব সবসময় সেম থাকে, একই সেম দূরত্ব, খালি গতিবেগ কম বেশি হলে তার টাইমটা কম বেশি, তাই না? টাইমটা যদি গতিবেগ বাড়ায় টাইম কম লাগে এবং গতিবেগ কমায় টাইম বেশি লাগবে, কিন্তু এক্ষেত্রে দুই ক্ষেত্রেই 11 মিনিট আর 5 মিনিট কম লাগছে, বেশি লাগছে। তাহলে যেহেতু দূরত্ব সমান, তাহলে আমরা দূরত্ব সমান করতে গেলে আমরা দুই পাশে কি লিখব, স্পিড ইনটু টাইম, এই পাশেও স্পিড ইনটু টাইম, অঙ্ক হয়ে যাবে স্পিড ইনটু টাইম। এই পাশে স্পিড কত 40, ধরে নিলাম সঠিক সময় হচ্ছে টি, সঠিক সময় টি সময়, কত মিনিট বেশি লাগছে, 11 মিনিট দেরি, মানে দেরিতে পৌঁছাইছে, তার মানে তার 11 মিনিট বেশি লেগে গেছে, 11 মিনিট বেশি লেগেছে। এবার এই পাশে 50 কিমি/আওয়ারে গেছে, সেখানেও তার 5 মিনিট বেশি লেগে গেছে। এবার এটা মিনিটে আছে, এই পাশে মিনিটে আছে, কেন নিচে 60 লিখলাম না? কারণ 60 এই কারণেই লিখলাম না যে দুই পাশে 60 অটোমেটিকলি কেটে যাবে, তাই না? এই মিনিটকে যদি আমি এবার 60 দিয়ে ভাগ করি আর এই মিনিটকে 60 দিয়ে ভাগ করি, তাহলে কত ঘন্টা, তা সেটা তো আমাকে করতে হবে, যেহেতু কিলোমিটার/আওয়ার আছে।
তাহলে আমি এই ক্ষেত্রে কী করলাম, লিখলাম না, কারণ দুটো 60ই কেটে যাবে, নিচে 60 লিখলে এখানে নিচে 60 লিখলে কেটে যায়, তাহলে আমার দরকার নেই লেখার। এবার এইটুকু করো, তাহলে 4t + 44 = 5t + 25, এই পাশে আসলে মাইনাস একটা টি থাকবে কারণ এখানে 4t আছে, তাহলে একটা টি = এই পাশে গেলে মাইনাস কত, মাইনাস হচ্ছে 39, কত না 29, কত হবে -19, তাই না, -19, মাইনাস মাইনাস কেটে দাও, 19 কি 19 মিনিট, 19 মিনিট সি নম্বর অ্যান্সার। 19 মিনিট এই টাইপের অঙ্ক এইভাবে করতে হবে, ইকুয়াল করে দিতে হবে, বোঝা গেল। 98, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 36 মিনিট ও 45 মিনিটে ভর্তি করে, 36 মিনিট আর 45 মিনিটে ভর্তি করে এ বি। অন্য একটি নল সি চৌবাচ্চাটি 30 মিনিটে খালি করে। চৌবাচ্চাটি খালি অবস্থায়, এবার সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি, এবার এ বি চালালে ভরবে আর সি কী করবে, সি খালি করবে। ক্লিয়ার, এ বি ভরছে, ধরে নাও একটা ট্যাঙ্কি খালি, এবার এ বি চালালাম, নল ভরছে ওরা, আর সি খালি করে। এ 36 মিনিটে, বি 48 মিনিটে দুজনে ভরে, আর সি 30 মিনিটে খালি করে। এ ও বি নল প্রথমে খোলা হয় 7 মিনিট, প্রথমে খোলা হয় এ আর বি দুটো নলকে প্রথমে খোলা হয় 7 মিনিট পরে সি কে খোলা হয়। তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে মোট কত সময় লাগবে, একটা সমীকরণ অঙ্ক হবে। তাহলে 7 মিনিট এ চলে, 7 মিনিট বি চলে, এক্স মিনিট, 7 মিনিটের পরে এক্স মিনিট অনলি সি চলে। সি তো 7 মিনিট চলে না, 7 মিনিটের পরে আসে, সরি এই জায়গাটা মাইনাস, 7 মিনিট পরে আসে, যেহেতু খালি তাই মাইনাস, তাই না, খালি মাইনাস। তো 7 মিনিটের পরে আসে এক্স মিনিট, তাহলে এরাও তো এক্স মিনিট আরও চলবে বাড়তি সি এর সাথে সাথে। ক্লিয়ার, = 1 অংশ, বোঝাতে পারলাম। এক্স মিনিট বাড়তি চলে, কারণ এক্স মিনিট সি চলছে 7 মিনিটের পরে, তাহলে এরাও তো 7 মিনিটের পরে বন্ধ হয়নি, এরাও চলবে, দুজনেই চলবে, তাহলে এও এক্স মিনিট, এও এক্স মিনিট, আরও বাড়তি এক্স মিনিট। এবার এটা হচ্ছে কত, এটুকু লসাগু করতে হবে যতদূর 180, তাহলে 5 5 7 35 প্লাস 5x প্লাস, সরি এখানে 48 না 45 আছে, 45, ও 45, তাহলে 4 45 4 7 28 প্লাস 4x মাইনাস 6x = 180। এই 180টাকে ওখানে নিয়ে চলে গেলাম, তাহলে এটা হচ্ছে 9x মাইনাস 6x থাকবে 3x = 35 আর 28 কত হয় 63। 63 কী হবে, এখান থেকে বিয়োগ হবে, যেহেতু এরা প্লাস আছে এই দুটো, এই পাশে গিয়ে মাইনাস, তাহলে হবে কত 7 1 1 117, তার মানে x = কত হবে 3 3 9 3 9 27 39, 39 মিনিটে ভর্তি হতে সময় লাগবে 39 মিনিট। ক্লিয়ার, এক সমীকরণ হলো অঙ্ক 98 এর এ নম্বর। 99 নম্বর, 99 এর 100, 99 অঙ্কটা একটু চালাকি করতে হবে, তাড়াতাড়ি নেমে যাবে অঙ্ক, ধরে নিতে হবে, একটু ধরে নিলে তাড়াতাড়ি নেমে যাবে, নাহলে মিডিল টার্ম আসবে। মিডিল টার্ম করার থেকে ধরে নেওয়া অনেক ভালো। যে মানে যে ঠাকুর যেমন পুজো চায় তাকে তেমন পুজো দাও, যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দাও, যেরকম অঙ্ক সেরকম করো। 12 কিমি একটি পথ স্রোতের অনুকূলে গিয়ে আবার স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 3 ঘন্টা সময় লাগে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত, স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা। 12 কিমি/আওয়ার, স্রোত নৌকা এক্স, স্রোত ওয়াই, অনুকূলে গেলে এটা অনুকূলে যাচ্ছে এবং আবার ফিরে আসছে সেই 12 কিমি প্রতিকূলে, তাহলে x - y টোটাল লাগছে তার 3 ঘন্টা। এটাকে
এখানে ওয়াইয়ের মান দিয়ে দিয়েছে 3 কিমি পার আওয়ার, তাই না? ওয়াই ইকুয়াল টু 3 কিমি পার আওয়ার দিয়ে দিয়েছে, তাহলে এখানে ওয়াইয়ের মান 3 বসাও, ওয়াইয়ের মান 3 বসাও। তোমাকে এটা করতে হবে, করতে গেলে এটা সলভ করতে হবে। কিন্তু আমি যদি ধরে নিই নৌকা যে আমাকে টোটাল 3 ঘন্টা আনতে হবে, তার মানে আমি যদি এক্স ইকুয়াল টু 9 ধরি, মুখে মুখে একটু ক্যালকুলেশন করবে 3 ঘন্টা আনতে হবে কোনটায় হচ্ছে, এটা কলম টাচ করার কোনো প্রয়োজন নেই। যদি এক্স, এটাকেই আমি উত্তর ধরে নিলাম যে এটাই হচ্ছে উত্তর, নৌকার বেগ 9 কিমি পার আওয়ার, তাহলে 12 আর 9 আর 3 12 প্লাস 12, 9 থেকে 3 বাদ দিলে 6, তাহলে এখানে পাচ্ছি 1 ঘন্টা, এখানে পাচ্ছি 2 ঘন্টা, টোটাল 3 ঘন্টা হচ্ছে। তো 3 ঘন্টা হচ্ছে, মিলে গেল। তাহলে আমার ওই টাইপ করার থেকে এটাই ভালো, মিলে গেল। 9 কিমি পার আওয়ার ধরে নিলাম, 100। একটি আয়তাকার কার্পেটের ক্ষেত্রফল 120 বর্গমিটার এবং এর পরিসীমা 46 মিটার, তার কর্ণের দৈর্ঘ্য কত মিটার? এটা একটা আয়তাকার, ধরে নাও কার্পেট, এর ক্ষেত্রফল মানে এ, এটা বি, মানে এ বি ইকুয়াল টু 120 মিটার। আবার বলেছে এর পরিসীমা, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু 46, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু 23, তার মানে এই বাহু আর এই বাহু যোগ করলে 23, মানে অর্ধ পরিসীমা 23। তাহলে আমি কি করব, কি করে বের করব এর মান? এটাকেই তুমি লসাগু করো। এই দেখো বেরিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর একটা 15, যোগফল কত? 23, এই যে 23। তাহলে এটা সমান সমান 15, এটা সমান সমান 8, আবার 8 15 120 ক্ষেত্রফল, সেম মিলছে। আবার 8 আর 15 যোগ করলে 23 মিলছে। তাহলে মিলে গেল যখন, তাহলে আমি কী করবো? কর্ণ বের করব। তাহলে কর্ণকে আমি এক্স ধরে নিলাম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 15 হচ্ছে 225, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো করলাম না, সরাসরি মান বসাচ্ছি। আর 8 8 64, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 289, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার করে দাও 17, 17 অ্যান্সার। কত অ্যান্সার? 17 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো এই টাইপের এই বইয়ের অঙ্কগুলো একটু বড় বড়, একটু টাফ এবং আলাদা। লিলার আর প্র্যাকটিস সেটে আবার বীজগণিত বেশি, এই সেটে কিন্তু বীজগণিত কম, তাই না? ওই সেটে কিন্তু বীজগণিত অ্যাপ্লাই করছে, অঙ্ক লেভেলগুলো ভালো, খুব একটা টাফ না, খুব বড় জটিল ক্যালকুলেশন না এই বইতে, জটিল ক্যালকুলেশন এই বইতে আমি দেখেছি। এই সেটটাতে পার্টনারশিপের অঙ্ক অনেক, মানে ভরে দেয় পার্টনারশিপের অঙ্ক, এমনভাবে বড় বড় অঙ্ক দিয়ে দেয়, এক একটা পড়তে পড়তে 2 মিনিট শেষ, তাই না? তো কোনো ব্যাপার না, ঘাবড়াবে না। যে অঙ্ক যেভাবে করতে হবে, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিতে হবে, যে পুজো সন্তুষ্ট সেই পুজো দিতে হবে, যে অঙ্ক যেভাবে হয় তাকে সেইভাবে খোঁচা দাও, তাই না? মানে যে যেভাবে ব্যথা পায় খোঁচা দিয়ে ব্যথা দাও, মানে এই অঙ্ক বলছি, আমি অঙ্কের কথা বলছি। তাহলে যে অঙ্ক যেভাবে করবে মানে হয় তাকে সেইভাবে করো। আমি এখানে দেখে নিলাম আমাকে এইভাবে করলে তাড়াতাড়ি হয়, তাহলে আমি এই রাস্তায় যাব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত হলো, 100 পর্যন্ত কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট 9-এর পার্ট 2। ঠিক আছে, প্রথম যদি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এবং পারলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।